হ্যালো স্টুডেন্টস। তো এখন আমি আলোচনা করব ম্যাথমেটিক্সের ক্লাস নাম্বার 7 নিয়ে। তো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, বলা হয়েছে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। তো এই গড় নির্ণয়ের একটা সূত্র আছে, বিশেষ করে বর্গ সংখ্যার ক্ষেত্রে। কি সেই সূত্রটা? n প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স। তোমাদের মনে আছে কিনা জানি না। বর্গ সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স। ঠিক এই সূত্রটারই একটু মডিফিকেশন এসছে, বর্গের সংখ্যার গড়। তো এখানে কি করলাম আমরা, মানে যোগফল, এটা হচ্ছে যোগফল, দেখো এটা হচ্ছে যোগফল, আর গড়ের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এই এনটা আউট হয়ে গেল। তো এখানে কতগুলি সংখ্যা? প্রথম পাঁচটি সংখ্যা, তাহলে এই এন কি হবে? এন হবে 5। তো আমরা যোগফল গড় নির্ণয় করব। 5 প্লাস 1 আর 2n, তার মানে 5 দুগুণি 10 প্লাস 1 11, তাই না? তাহলে কত হবে? 5 আর 1 6, 10 আর 1 11, তাহলে আলটিমেটলি 11 এলো। সো এখান থেকে আমরা অপশান এ উত্তর করলাম। ঠিক আছে, চলো আমাদের পরের কোশ্চেন দেখি। নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজান। তার মানে কি বলতো? ছোট থেকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো ইকুয়েশনগুলো কি রয়েছে? দেখো, এই যে প্রথমে রয়েছে 5/7, তারপরে রয়েছে 9/13, দেন 2/3, তারপর হচ্ছে 8/11। আমরা কি করে করব? আমরা ডাইরেক্ট অপশানে চলে আসবো। তো এই অপশানগুলোকে একটু লিখে নিচ্ছি। ধরো প্রথম যে অপশান, এখান থেকে আমাকে এক এক করে অপশানগুলো টেস্ট করতে হবে যে কোন অপশানে সাজানো রয়েছে। তো আমি যদি এখান থেকে ধরো সি দিয়ে শুরু করি, সিটাকে, যেহেতু ফ্র্যাকশনগুলো ঠিকভাবে নেই, আমি বোঝানোর সুবিধার্থে একটু লিখে নিচ্ছি, তোমাদের লেখার দরকার হবে না, কারণ পরীক্ষার সময় এরকম অব্লিক আকারে থাকে না, সেটা নর্মালি এরকম ফ্র্যাকশন হিসেবে থাকবে। তোমরা জাস্ট চেক করবে। দেখো আমি এটাকে ধরে চেক করছি, কেমন? যেমন ক্রস মাল্টিপ্লিকেশন করবে, তাহলে কত হবে বলো? 13 দুগুণি 26 আর 3 নং 27। ওরা জানতে চেয়েছে ছোট থেকে বড়। দেখো আমার এখানে ছোট থেকে বড় এই দুটো ঠিকঠাকই আছে, তাহলে প্রথমে 2/3, তারপরে 9/13, এটা ঠিকঠাকই আছে। তারপরে আমরা এই দুটো একটু চেক করে নিই। তো দেখো, 7 নং 63, 5 13 65, দেখো এখানেও কিন্তু ছোট থেকে বড় ঠিকঠাকই আছে, তাই তো? তার মানে এই অবধি ঠিকঠাক আছে। পরেরটা একটু দেখবো। 5 11 55, 7 8 56, দেখো এখানেও ছোট থেকে বড় আছে, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের এই অপশন সি একমাত্র সঠিক। বাকিগুলো তুমি এইভাবে চেক করো, দেখবে হয় প্রথমে বড় থাকবে, তারপরে ছোট থাকবে, বা ছোট থাকবে বড় থাকবে, মানে পুরো সিকোয়েন্স অনুযায়ী থাকবে না। বুঝেছো? তো যাক, বাকি ফ্র্যাকশনগুলো যেহেতু অব্লিক আকারে রয়েছে, নাহলে আমি বাকিগুলো দেখিয়ে দিতাম। তোমরা একবার একটু ট্রাই করবে, বুঝতে না পারলে আমাকে বলো, আমি এই কোশ্চেনটা পরে আর একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। পরের কোশ্চেন, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? দেখো, 2, তারপরে 5, তারপরে 9, এরপরে জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা কি করবো? 2 থেকে 5 হয়েছে, দেখো কত যোগ করেছো? 3 যোগ করেছো। এই 5 থেকে 9, তাহলে কত যোগ করেছো তুমি? 4। আচ্ছা, এবার এখানে একটা গ্যাপ রয়েছে, কত যোগ করব জানি না, এখানে কত যোগ করব, এই সংখ্যাটা পেলেই আমরা বলতে পারবো। তবে এখানে দেখো তুমি 7 অ্যাড করেছো। একটা জিনিস লক্ষ্য করো, এটা 3, এটা 4, যদি এটা 5 হয়, এটা 6 হয়, তবে দেখো এটা 7 ঠিকঠাকই আসছে কিন্তু, তাহলে এটা 5, আমি এটা 6 ধরে নেই। তাহলে দেখো 3 আর 2 5, এই 5 আর 4 9, তাহলে 9 আর 5 কত? 14। এই দেখো যদি এটা 14 হয়, তাহলে 14 আর 6 20, দেখো 20 আর 7 27, একদম ঠিকঠাক আছে। তাহলে আমরা ওই জায়গায় প্রশ্নবোধক স্থানে 14 বসাতেই পারি। চলো নেক্সট কোশ্চেন। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরো 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে যায়। তাহলে ভিখারির সংখ্যা কত? সংখ্যা তো জানি না। সো আমি যদি এখানে ভিখারির সংখ্যাটাই এক্স ধরি, একটু বুঝতে হবে। ভিখারির সংখ্যাটাকে যদি এক্স ধরি, এবার প্রথম কন্ডিশন যে কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে, তার মানে আমি ভিখারির সংখ্যা ধরলাম এক্স, তাহলে যদি 6 পয়সা করে দেই, তাহলে কত পয়সা দেওয়া হবে? 6x। দিলে কি হবে? কৌশিকের কাছে আরো 7 পয়সা থাকবে, তার মানে কি এই 7 পয়সাটা এক্সট্রা, তাহলে এটা আমি প্লাস করে দিলাম। তাহলে এটা হচ্ছে তার কাছে টোটাল পয়সা। আবার বলা হয়েছে যদি আবার প্রত্যেককে যদি 8 পয়সা করে দেই, তাহলে ভিখারির সংখ্যা তো এক্স, তাহলে 8 পয়সা করে যদি দেই, তাহলে কত হবে? 8x। দিলে
তার কাছে 5 পয়সা কম পড়ে যাবে, তাহলে এই যে শর্ট হচ্ছে, সো এটাকে আমি মাইনাস করে দেবো। তাহলে এখানে কি করবো, দুটো ইকুয়েশনকে আমি সমান করে দেবো। এবার এখান থেকে আমরা এক্স ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করে নিতে পারবো। দেখো এই দুটো যদি এক আমরা সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, 2x ইকুয়াল টু কত হবে, 7 আর 5 12, সাইড চেঞ্জ করে নিলাম, মাইনাসগুলো কেটে যাবে। দেন এক্স ইকুয়াল টু কত, 6। এক্স কি, এক্স তো ভিখারির সংখ্যা তাই না, তাহলে কতজন ছিল, 6 জন। পরের কোশ্চেন, একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 4-এর 1 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 15-এর 4 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রি করেন। তারপরেও যদি তার কাছে 33টি কমলা লেবু থেকে যায় তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলো কমলা লেবু ক্রয় করেছেন। এবার আমি এখানে ধরে নেব, কিভাবে ধরতে হয় দেখো, এই যে 1/4 বিক্রি করেছে আর 4/15 বিক্রি করেছে, আমি এই দুটোর এলসিএম করবো। এলসিএম করলে কত হবে, 60। আমি যদি ধরে নিই, আমি ধরে নিচ্ছি যে মোট তিনি 60টি ক্রয় করেছেন, এই এলসিএম করে আমি ধরে নিলাম মোট 60টি, তার কাছে 60টি রয়েছে। এবার এক ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশ বিক্রি করেছেন। এই যে সমস্ত কমলা লেবু 60টি, ওই 60-এর 1/4 অংশ কত হবে, 4 15 60, তাহলে তুমি বলবে স্যার 15টি। তাহলে প্রথমে বিক্রি করেছেন 15টি, তাহলে 15টি যদি বিক্রি করেন তার কাছে এখনো কতগুলি থাকবে, 60 মাইনাস 15, তাহলে আর 45টি থাকবে। আশা করি এই অবধি সবাই বুঝতে পেরেছো। এবার অবশিষ্ট, এটাই তো অবশিষ্ট, দেখো এটা অবশিষ্ট আর এটা হচ্ছে মোট। তাহলে এই অবশিষ্টের 15-এর 4, তাই না, 15 ভাগের 4 ভাগ, এই যে 15 ভাগের 4 ভাগ যদি আরেকজনের কাছে বিক্রি করে তাহলে কত হবে, দেখো তুমি এখানটা করে নাও, 45-এর 4/15, তাহলে কত হবে, 3 4 12, তাহলে এই যে 12টি। এবার বিক্রি করার পর দেখো 45-এর থেকে 12টি যখন বিক্রি করলে আর কতটি আছে, দেখো আর 33টি রয়েছে। অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানেও তাই মিলে গেল যে তার কাছে আর 33টি রয়েছে, তাহলে এই যে তার কাছে 33টি রয়েছে, একদম ঠিকঠাক। তাহলে আমি বলতে পারি তার কাছে মোট 60টি ছিল। যদি তাই হয় তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলো কিনেছে, এই তো দ্বিতীয় জন তো 12টি কিনেছে, এখানে আমরা বের করে নিলাম। সো এখান থেকে অপশন ডি তুমি উত্তর করো, বুঝেছো। পরের কোশ্চেন, আহ, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করলে সে আগের সমান বেতন পাবে। দেখো ভাই, এই যে 20% হ্রাস, 20% হ্রাস বলতে আমরা বলতে পারি 1/5, তার মানে প্রথমে যদি 5 টাকা, সরি, প্রথমে যদি তার বেতন থাকে 5 টাকা, এখন তার বেতন হয়েছে 4 টাকা, এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে এখন, যেহেতু কমে গেছে তাই না। তাহলে কি বলা হয়েছে, ওই বেতন কত বাড়াতে হবে, তাহলে দেখো প্রথমে এটা হচ্ছে প্রথম আর এটা এখন, এখন তো কমে গেছে, তাহলে আমি আবার আগের সমান আনতে চাইছি, মানে 4 টাকা থেকে আবার 5 টাকা আমি আসতে চাইছি তার বেতন। তাহলে তার বেতন কত বাড়াতে হবে, তুমি বলবে স্যার বেশি না, মাত্র 1 টাকা বাড়াতে হবে। এই 1 টাকা যে বাড়াবে কত এর জন্য, এই 4 টাকার জন্য। তাহলে এই 4 টাকার জন্য যদি 1 টাকা হয় তাহলে শতকরা কত, তুমি বলবে স্যার শতকরা তো 25%। তো আমি এখান থেকে অপশন সি উত্তর করে দিলাম। নেক্সট কোশ্চেন, সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকারে সৈন্যবহ রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য যদি বেশি হয় তাহলে সামনের সারিতে কত। দেখো যখন এই যে বর্গ আকারে সাজাতে হবে, তাই তো, বর্গ আকারে এটা সাজাতে গিয়ে দেখা গেল 31 জন বেশি, এই সাজাতে গিয়ে আমার 31 জন বেশি হয়ে গেছে। তাহলে এক কাজ করি, এই সংখ্যাটি থেকে আমি প্রথমে 31 মাইনাস করে দেবো। তো আমরা যদি 31 মাইনাস করি কার থেকে, 63,535 থেকে 61 মাইনাস করলে আমরা কত পাবো, আমরা পাবো 4, তাই তো, 1 4 0 0 আর হচ্ছে 63। এবার এটাকে আমরা বর্গ করে দেবো, কারণ দেখো এই সংখ্যাটা তো পুরো প্রত্যেকটা আমরা এবার রো ওয়াইজ কলাম ওয়াইজ আমরা যেভাবে হোক সাজাতে পারি, বর্গক্ষেত্র মানে সবদিকেই সমান হবে, তাই তো। এই যে বর্গাকার বলে দিয়েছে, তাহলে এর বর্গমূল করলে কত হবে বলো তো। দেখো এই যে শেষে আমরা জানি দুটো সংখ্যা প্রথমে নিতে হয়, তাহলে 4 থাকলে কি তার জন্য রুটের বাইরে 2 আসে, অথবা কি আসে, 2 অথবা 8, 2 অথবা 8। এবার তুমি এখানে একটু দেখে নাও কোথায় 2 অথবা 8 আছে, এটা তো শেষে 5 হবে না, এটা 6 হবে না, তাহলে এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা কনফার্ম। এবার বাকিটা দেখো আমাকে হেল্প করবে কিভাবে, এই যে 635 এটা কার কাছাকাছি বর্গ, দেখো 22-এর বর্গ নিলে অনেক কম হয়ে যাচ্ছে, 25-এর বর্গ নিলে কত হবে, 625, আমরা এর কাছাকাছি বর্গ নেব, তাহলে এটা নিশ্চয়ই 25 হবে, এটা কনফার্ম। তাহলে বাঁ সাইডেরটা 25 হবে আর এখানে 2 বা 8-এর মধ্যে কিছু, তাহলে এখানে বাঁ দিকে 25 আছে কোথায়, অপশন ডি তে, তাহলে আমরা অপশন ডি উত্তর করলাম। আশা করি বুঝতে পেরেছো কিভাবে বর্গমূল করতে হয় দেখে দেখে।
একটি পরীক্ষায় 9 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গড় 86, যদি তাদের মধ্যে প্রথম 4 জনের গড় 81 হয় এবং বাকি 5 জনের গড় কত জানতে চেয়েছে। আমরা কি করে করব? তাহলে ওই যে 9 জনের মোট কত হবে? আচ্ছা চলো, 6 নং 54 4 হাতে 5, 8 নং 72 আর 5 76। এবার বলা হয়েছে তাদের মধ্যে ওই 4 জনের গড় হচ্ছে 81, তাহলে এটা মোট কত হবে? 4 অকে 4, 4 আটে 32। তাহলে এটা মাইনাস করলে ওই বাকি 5 জনের মোট কত হবে? মোট মাইনাস করলে পাবো 440। তাহলে গড় কত হবে? গড় হবে, একে 5 দিয়ে ভাগ করে দাও, 5 আটে 40, 5 আটে 40, তাহলে একটি কি ভুল করলাম নাকি? 5 আটে 40, 5 আটে 40, তাই তো? আচ্ছা, 6 নং 54 4 হাতে আছে 5, 8 নং 72 আর 5 76, ওকে। আর তারপরেরটা হচ্ছে 4 জনের, 4 ওকে 4, 4 আটে 32, ওকে। আর এখানে মাইনাস করলে আসবে আমাদের 4 শূন্য, 6 6 থেকে 2 বাদ দিলে 4, 7 থেকে 3 বাদ দিলে 4, তাই তো? 4 এর 3 এ 7, 6 4, ঠিকই তো আছে। এবার 5 দিয়ে যদি ভাগ করি, 5 আটে 40, 5 আটে 40। তো যাই হোক, আমাদের এখানে কিছু একটা মিসিং আছে। তো এখানে আমরা কিন্তু 88 উত্তর নিলাম। এখানে কিন্তু 88 আমরা উত্তর নিয়েছি, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন। পরের কোশ্চেন, যদি 2t প্লাস 3t ইকুয়াল টু 4t প্লাস 6t মাইনাস 10 হয় তবে t এর মান কত? তো আমরা এক কাজ করি, দুটোকে যোগ করে দেবো। তাহলে 5t হবে, এটা যোগ করলে কত হবে? 10t হবে মাইনাস 10। আমরা এই টিটাকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে কি হবে? 5t মাইনাস 10t ইকুয়াল টু মাইনাস 10, মাইনাস 5t ইকুয়াল টু মাইনাস 10, মাইনাস কেটে গেল, টি ইকুয়াল টু কত? 2। তো টি ইকুয়াল টু এই যে 2। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো সবই তো করে দিচ্ছি। চলো কোশ্চেন নাম্বার 10, আমি একটা কোশ্চেন তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখলাম। তোমরা প্রত্যেকে এই কোশ্চেনের উত্তর কমেন্ট করে জানাও, তাহলে অ্যাটলিস্ট আমিও এটা বুঝতে পারবো তোমরা কতজন আছো যারা সিরিয়াসলি ম্যাথটাকে শিখতে চাও, ভালো স্কোর করতে চাও। যারা কমেন্ট করবে বোঝা যাবে তারাই সেই সব দিয়ে ভিডিওগুলো দেখছে। তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও বা কোশ্চেন। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। তবে এখানে আমাদের একটু ডাউট থেকেই গেল। যাই হোক, তোমরা যদি কোথাও ভুল এখানে খুঁজে পাও আমাকে বলবে, আমি আরেকবার শেষ দেখে নিই কেন অপশানে মিলছে না। 6 নং 54 4 হাতে আছে 5, 8 নং 72 আর পাশে এক্সট্রিমলি সরি, 72 আর পাশে 77, 72 আর পাশে 77, তাহলে এটা কত হবে? তোমার এটা 5 হবে। এবার ঠিক এসে গেছে ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করছি, 5 নং 45, 5 নং 45, 90 হবে, 90, ওকে। তো যাই হোক, ঠিক করে দিয়েছি, ধরা পড়ে গেছে। ওকে ফাইন, ঠিক আছে। চলো ভাই।